নতুন এটা লজ্জা শরম থাকা দরকার যে মেসির সাথে কম্পেয়ার করা। মেসিটা কম্পেয়ার করে এই যে মেসি যদি বয়স হতে থাকতো তখনই না কম্পেয়ার করে, ও কম্পেয়ার ঊর্ধ্বে চলে গেছে, ঠিক আছে? মানে আসলে ব্যাপারটা হয় কি যে আমরা যতই মানে ওই যে বললাম ভাইয়াও না মানে এমন না যে ভাইয়া খুব আর্জেন্টিনার ফ্যান, কিন্তু ভাই খুব মেসি ফ্যান এবং অ্যাজ ওয়েল এজ রোনালদো। এখন তোমার সাথে বলার সময় বলতেছি যে এমন অ্যাজ ওয়েল এজ এমবাপ্পে তোমাদের জাস্ট পচানোর জন্য বলতেছে, বাট দে আর অলসো গুড। এবং তারাও একসময় যে রোনালদো হয়তো টাইম শেষ, বাট হি প্লেজ ওয়েল, মানে সে তো মানে কি বলবো, সেও অ্যাজ ওয়েল এজ মেসির মতন, বাট মেসি মানে কি বলে আলাদা ফেনোমেনা হয়ে গেছে, ঠিক আছে? ওর সাথে আসলে মানে কি বলবো নর্মাল কিছু আসলে যায় না, ও একটা লেভেলে চলে গেছে। এই মেসির একটা ব্যাপার স্যাপারের কারণে একটা আলাদা একটা অরার কারণে মানুষ ওর প্রতি বেশি একটু ফ্যাসিনেটেড, ঠিক আছে? এটা যতই বল মানে যারা হেট করে তারাও মানে এখনো বুঝার তো লাগবে কি সেই জন্য বলে আর কি, কিন্তু তারাও কিন্তু আসলে বলে। বলো তোমরা বলো যে ও চুরি করে বিশ্বকাপ পাওয়ার জন্য ওর কি আছে, দরকার কি ওর, বলো তোর অভাবটা কি? ওই বিশ্বকাপ না পাইলে কি ওকে ঘর থেকেও বাদ দিবে? 50 বছর পরে যায় ও যেমন থাকবে ও সেম ওরকমই থাকবে, ঠিক আছে? ওর ওই জিনিসটা কখনোই বাদ যাবে না। ওর কি দরকার আমি টাকা নেব বিষয়, ওর বিশ্বকাপ ওর যদি এর আগের বিশ্বকাপও না পায় হু কেয়ারস, ও পাই নাই, কিন্তু ও তোমার যা দেখাই গেছে যা করেছে একজন মানুষের তো দলগত একটা ব্যাপার থাকে, দল যদি না পারে কিছু তার করার নাই, ঠিক আছে? ওই দল নিয়ে সে 14টা ফাইনালে উঠে গেছে, 18তেও ফ্রান্সের সাথে খেলছিল সেই কোয়ার্টার ফাইনাল পর্যন্ত, যে তারপর হচ্ছে 22 কাপ নিল, এই বছর ফাইনাল উঠছে, আর কি করতে, ঠিক আছে? মানে যতটুকুই গেছে আলহামদুলিল্লাহ, ঠিক আছে? আচ্ছা আসো, সেটা তো নাও, এই বউরা ব্যাটে হচ্ছে দলের অর্ধেক গোলের ব্যাটে 16টা গোল, একটা 17টা ছিল ইয়ে ছিল যে এটা আত্মঘাতী গোল দিয়ে দিয়েছিল যে কার্ডটা জানি এটা দিয়েছিল ইয়ে গোলটা, যাই হোক। আর বাকি 8টা গোলই এই ব্যাটার দিয়েছে। এই ব্যাটার সাথে যদি তোমরা এমবাপ্পে যার বয়স 27 বছর, লামিন ইয়ামাল যার বয়স 19-20 বছর, এর বেলা হালান্ড যে মাত্র আসলো দুগ্ধবসু বাচ্চা, এইগুলোর সাথে যে তুলনা করো, তুলনাই তো যায় না। ও তুলনা হবে ইয়াদের সাথে, ঠিক আছে? ওর তুলনা করবে তুমি লুকা মডরিচের সাথে, রোনালদোর সাথে, এদের সাথে তুলনা করো, এদের তুলনায় কোথায় ওরা আর কোথায়? আচ্ছা আচ্ছা এবার আসো, তাহলে আমরা কার্বনের ব্যাপারটা, কার্বনের যোগ্যতা গ্রস ব্যাপারটা বুঝছি, গ্রস ব্যাপারটা কি বুঝে গেছি, ঠিক আছে? গ্রস ব্যাপার ইন মোড, তা এটা হচ্ছে এটার আন্ডার আসলে, মানে এই যে ফিগারটা কিন্তু এটার আন্ডার, ঠিক আছে? এই যে ফিগারটা এটার আন্ডার, আচ্ছা ওটা পরে আসি, এই পর্যন্ত হ্যাঁ এটা এই পর্যন্ত শেষ, এই পর্যন্ত, তারপরে এই যে ফিগারটা এইখান থেকে শেষ। আচ্ছা এবার এটা দেখো, আমরা একটু বলি টিস্যু রস থেকে রক্তে প্লাজমায় আগত, বলো এটা কি বুঝেছে? টিস্যু রস থেকে রক্তে প্লাজমায় আগত আমরা বুঝবো মানে কোষের মধ্যে যে রক্ত কোষের মধ্যে রক্ত থাকে, মানে কোষ থেকে যে হ্যাঁ কোষ থেকে যেটা আছে ওটারই টিস্যু রস বলে। আমি বুঝাইতে পারছি, এই যে এখানে যে আমরা ছবিটা দেখাই ফিল করতে হবে, বুঝছো? অবশ্যই বুঝছো, বুঝতে পারছি। এই যে এখানে যে কোষ বলি ভাই, আমরা এটাকে কোষ বলি, কিন্তু একটা কোষ আসলে তো এমনি স্পেসিফাই করাটা টাফ, অনেকগুলো থাকে আছে টিস্যু বলে এটাকে, তো এই জন্য টিস্যু রস বলে। তো টিস্যু রস থেকে যখন রক্ত রসে আসে, বুঝতে পারছি? আর কত কার্বন ডাইঅক্সাইড কিছু অংশ লোহিত রক্ত নিয়ে প্রবেশ করে, বলো কিছু অংশ কোথায় লোহিত রক্ত নিয়ে প্রবেশ করে, কিছু কিছু লোহিত রক্ত প্রবেশ করে। লোহিত রক্তের মধ্যে যে হিমোগ্লোবিন থাকে তার গ্লোবিন অংশের অ্যামিনো গ্রুপের সাথে মিলে, আচ্ছা তুমি শুনো, হিমোগ্লোবিন থাকে তার সাথে যুক্ত হয়ে কার্বমিনো হিমোগ্লোবিন যোগ করে, ক্লিয়ার? এই যে আমি যেটা বলছি কি কার্বমিনো হিমোগ্লোবিন, ক্লিয়ার ব্যাপারটা? বলো কি হয়? কার্বন ডাইঅক্সাইড ঢুকে রক্তরসে মানে রক্তে ঢুকে, রক্ত ঢোকার পর কি লোহিত রক্ত হিমোগ্লোবিনের সাথে মিশে কার্বামিনো হিমোগ্লোবিন তৈরি করে। এখন কিছু ব্যাপার আছে, এই দেখো এটা হচ্ছে হিমোগ্লোবিন, এটা হচ্ছে হিমোগ্লোবিন প্রোটিন। প্রত্যেকটা প্রোটিনও এরকম অ্যামিনো একটা গ্রুপ থাকবে শেষে থেকে, যে হিমোগ্লোবিনের শেষে অ্যামিনো গ্রুপ আছে, ঠিক আছে? এই কার্বন ডাইঅক্সাইডটা এই অ্যামিনো গ্রুপের সাথে যুক্ত হয়, খেয়াল করছো? এই যে কার্বন ডাইঅক্সাইডটা এই অ্যামিনো গ্রুপের সাথে যুক্ত হয়, অ্যামিনো গ্রুপের সাথে যুক্ত। এখানে দুইটা দেখো, আমি তোমাকে বলছি HBNH2, তুমি HBN পর্যন্ত নাও, এই যে দিছি, ঠিক আছে? H কয়টা আছে? দুইটা না? এইটাকে COO করে লেখ, CO, এই যে একটা H এদিকে আর একটা H দেখো, এই যৌগটা হয়েছে, এইটাকে কার্বনের হিমোগ্লোবিন, ঠিক আছে? আচ্ছা তাহলে এটা হচ্ছে হিমোগ্লোবিন, ঠিক আছে? আচ্ছা হিমোগ্লোবিন আটকে কথা বলি, এই যে হিমোগ্লোবিন আছে, একটু টাইম আছে। হিমোগ্লোবিন দুটো অংশ, একটা হচ্ছে হিম আর একটা হচ্ছে গ্লোবিন। বলো হিমোগ্লোবিনে কটা অংশ?
দুইটা, একটা হচ্ছে হিম, একটা হচ্ছে গ্লোবিন। এই গ্লোবিন মানে প্রোটিন অংশ, এই গ্লোবিন মানে কি প্রোটিন অংশ, ওইটার মধ্যে NH2 থাকে। আর হিমোগ্লোবিনের হিমের মূল অংশ হচ্ছে আয়রন। আমরা আসবো সামনে। বলো হিমোগ্লোবিনের দুটো অংশ, হিম আর প্রোটিন অংশটার নাম কি? গ্লোবিন। দেখো প্রোটিন, গ্লোবিন, ওই গ্লোবিনটাই প্রোটিন অংশ, তার সাথে NH2 থাকে। বুঝাইতে পারছি? ওকে, তাহলে বলো হিমোগ্লোবিনের প্রোটিন অংশ মানে গ্লোবিনের অ্যামোনিয়া গ্রুপের সাথে মূলত দেখে এই অ্যামোনিয়া গ্রুপের সাথে মূলত কার্বন ডাইঅক্সাইড যুক্ত হয়। টোটাল কি যৌগটা গঠন করে? কার্বনিক হিমোগ্লোবিন। ভাইয়া নরমালি কি বলছে? কার্বন ডাইঅক্সাইড প্লাস হিমোগ্লোবিন। এই দেখো কার্বন ডাইঅক্সাইড প্লাস হিমোগ্লোবিন কি যৌগ গঠন করে? কার্বামিনো হিমোগ্লোবিন, তাই না? এই যে কার্বামিনো হিমোগ্লোবিন, ভালো কথা। কিন্তু আমরা যদি একটু ভেতরে যাই তাহলে বুঝবো কি এই কার্বন ডাইঅক্সাইড যে হিমোগ্লোবিনের সাথে যুক্ত করে, এই যে কার্বন ডাইঅক্সাইড হিমোগ্লোবিনের সাথে যুক্ত হয়, হিমোগ্লোবিনের মূলত কার সাথে যুক্ত হয়? এই অংশটার সাথে যুক্ত হয়। তাহলে কি বলবো? হিমোগ্লোবিনের গ্লোবিন তথা প্রোটিন অংশের অ্যামিনো গ্রুপের সাথে যুক্ত হয় টোটালি কার্বন হিমোগ্লোবিনটা গঠন করে। কিছুটা বুঝছো? তাহলে দেখো দ্বৈতের কোনো যে হিমোগ্লোবিন থাকে তার গ্লোবিন প্রোটিন অংশের অ্যামিনো গ্রুপের সাথে, এই যে অ্যামিনো গ্রুপের সাথে যুক্ত কার্বন ডাইঅক্সাইড যুক্ত হয়ে কার্বামিনো হিমোগ্লোবিন গঠন করে। কোনো কারণে তুমি এই কথাটা ভুলে গেছো, সমস্যা নেই, তুমি যদি ওই কথাটাকে দেওয়া হবে যে কার্বন ডাইঅক্সাইড হিমোগ্লোবিনের সাথে মিশে কার্বামিনো হিমোগ্লোবিন গঠন করে। আচ্ছা, বেস্ট ফ্যাক্টর হচ্ছে পুরোটা দেখা, ঠিক আছে? আশা করি বুঝিয়ে দেবে। তারপর আরেকটা ওয়ে আছে না, বলো আরেকটা ওয়ে কি? রক্তরস হচ্ছে প্লাজমা। রক্তরস মানেই প্লাজমা। রক্তরসের ইংলিশ নামই কি? প্লাজমা। প্লাজমার মধ্যে কিছু প্রোটিন থাকে, ওই প্রোটিনের অ্যামিনো ওই প্রোটিনের সাথে কার্বন ডাইঅক্সাইড যুক্ত। প্রোটিন থাকলেই তার মূলত অ্যামিনো গ্রুপ থাকে। যে কোনো প্রোটিন আমিষ চার এরকম লাস্টে অ্যামিনো গ্রুপ থাকবেই। এটা কারণ কি? এটা মূল চ্যাপ্টার দেখো, কোষ শ্বসন চ্যাপ্টার। কার্বন ডাইঅক্সাইড এক অংশ প্লাজমা প্রোটিনের সাথে যুক্ত হয়ে যে কার্বন প্রোটিন, এই দেখো প্রোটিন তার সাথে NH2 পাই করে দিয়েছে। এই যে কার্বন ডাইঅক্সাইড ঠিক আগের মতো দেখো, এই যে পি আর এন পর্যন্ত দিছে, এই দুইটা, একটা COH আর একটা H, এই যে এটাকেও যেমন একটা H এখানে দিছে, একটা COH এখানে দিছে, ঠিক আছে? এই রাসায়নিক ক্রিয়া 1 সেকেন্ডের ভগ্নাংশের সময় অতি দ্রুত সম্পন্ন হয়, মানে খুবই দ্রুত, ন্যানো সেকেন্ডে বা মিলি সেকেন্ডে সম্পন্ন হয়, ঠিক আছে? এখানে তাহলে এটাই হচ্ছে মূল কাহিনী। এখানে কিছু স্টেট দিছে, মানে কিছু কথা আছে। মোট কার্বন ডাইঅক্সাইড, খুব এটা এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে? সিকিউর জন্য বুঝছি, মূল কথা ওইটাই, জাস্ট ভেঙে বললাম, ঠিক আছে? মোট কার্বন ডাইঅক্সাইডের 27 ভাগ কার্বামিনো যৌগরূপে পরিবাহিত হয়। তাহলে ধরো আমার মোট কার্বন ডাইঅক্সাইড এই যে টিস্যু থেকে বের হলো বা কোষ থেকে মোট কার্বন ডাইঅক্সাইড বের হলো, তার যতটুকু কার্বন ডাইঅক্সাইড বের হলো তার 27 ভাগই কার সাথে কিভাবে যোগ হয়? কার্বামিনো যোগ হয়। ওই যে কোষ থেকে উৎপন্ন হয়েছে কার্বন ডাইঅক্সাইড, সেটা রক্তে চলে, ওই মোট ওই কার্বন ডাইঅক্সাইডের 27 ভাগই কি হয়? কার্বামিনো যোগ হয়। ঠিক আছে, খুব ভালো মতো বুঝতে হয়। এবার প্রতি 100 ml রক্তে, আরেকটি হিসাব, প্রতি 100 ml রক্তে এর পরিমাণ 3 মিলি। প্রতি 100 মিলি রক্তে, এই দেখো প্রতি যদি 100 ml রক্ত আমি নিই, প্রতি আমি 100 ml রক্ত নিই, তাহলে কত? 3 মিলি থাকবে, ঠিক আছে? এখানেও দেখো, এখানে কত? 27% আছে, ওইটা হিসাব করে 3 ml থাকবে। প্রতি 100 ml রক্ত নিলে 3 ml থাকবে। 3 ml এর মধ্যে 2 ml এই 2 ml হচ্ছে কার্বনিক হিমোগ্লোবিন আর একটা হচ্ছে কার্বনিক প্রোটিন। বলো প্রতি 100 ml রক্তের মধ্যে কি থাকবে? 3 ml করে এরকম কার্বনিক যৌগ। 3 ml মধ্যে 2 ml কি? কার্বনিক হিমোগ্লোবিন আর 1 ml হচ্ছে কার্বনিক প্রোটিন। এই টোটাল মিলে 3, ঠিক আছে? আর মোট রক্ত, মোট কার্বন ডাইঅক্সাইডের কত ভাগ মিশবে? 27 ভাগ। এই ক্যালকুলেশন শেষ আমাদের, এই দুইটা শেষ। আশা করি এই দুটো বুঝছি। বিক্রিয়া কিন্তু দেখে দাও, ঠিক আছে? এইবার আমরা যেটা করব, দিস ইজ দ্য মোস্ট কমপ্লেক্স থিংস। এখানে মূলত এখানে মনে অনেক ব্যাপার স্যাপার, এই যে একটু পর্যন্ত একটু পড়াশোনা একটু। আচ্ছা এই দেখো, এই যে টিস্যু রস বুঝেছে? এটা হচ্ছে টিস্যু রস। এই যে এই জায়গায় বুঝে বিভিন্ন কোষ টোষ আছে, আমি একটু পরে বুঝবো। আর এটা মাইটোকন্ড্রিয়া, এটার মধ্যে বড় আসতেছে, এটা হচ্ছে লেখা তো এই যে ঠিক আছে? এটা হচ্ছে, আচ্ছা আগে একটু বুঝাই এখানে কি হয় না হয়, একটু বুঝাই, তাহলে ভালো মতো বুঝবা এবং ফিল করতে পারবে। এটা হচ্ছে লোহিত রক্ত কণিকা। বল এটা কি? পুরাটা হচ্ছে লোহিত রক্ত কণিকা। আখের কিন্তু এমন কি হবে, বা তোমাকে আমি একদিন বলছিলাম, বা তোমাদের পড়াইনি, বলবো আমি চাই। অ্যাপেল নিবি চকলেটটা আছে না, অ্যাপেল নিবি চকলেটটা যেমন এক পাশে কেমন থাকে, একটু কি রে বাবা, অ্যাপেল নিবি খায় অন্য কোনো চকলেট খাওয়া নর্মাল। মিস্টার ম্যাঙ্গো খাইছে? মিস্টার ম্যাঙ্গো তো খাইছে। ওইটা চকলেটটা কেমন? চকলেট নর্মাল শেপটা কেমন ছিল? উপর দিয়ে কেমন?
হ্যাঁ সাইড একটু গর্ত, একটু এমন উঁচা করা, একটু তো সেম যদি দুই পাশে এমন হয় এটাকে বলি দ্বি অবতল। ভৌত রক্তকণিকা আকৃতি হচ্ছে এমন দ্বি অবতল, ঠিক আছে? বা একটা আটার দলা নিলে তুমি, ঠিক আছে, আটার দলাকে এমনি একটু চাপ দিলে একটু এরকম করে, এবার তুমি দুই পাশে এমন করো, এমন করে যে আকৃতিটা তৈরি হবে এটাকে দ্বি অবতল, বুঝছো? আবার অন্য কিছু না, ঠিক ঠিক ঠিক। আচ্ছা এবার আসো, বাইরের কাছে করি যা দে সবই ডাউট নেই শুরু। আচ্ছা এবার তো যেটা আমরা বলবো সেটা হচ্ছে বাই কার্বনের যৌগ, বাই কার্বন যৌগ। যাই হোক এটা নিয়ে একটু পরে আসতেছি, কোনো সমস্যা নেই। মোট কার্বন ডাই অক্সাইডের 65% রক্তে বাই কার্বনের রূপে পরিবাহিত হয়। কিভাবে পরিবাহিত হয়? বাই কার্বন। আচ্ছা আচ্ছা, বাই কার্বন বলতে কি বুঝো? কোনো কিছু লাস্টে যদি HCO3 এই অবস্থায় থাকে এটাকে বলে বাই কার্বন। যেমন আমি বলি এটা নাম হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট, NaHCO3, মানে কোনো কিছু শেষে যদি এরকম থাকে তখন এটাকে আমরা কি বলবো? বাইকার্বনেট। বাইকার্বনেটের মধ্যে যে কার্বন ডাই অক্সাইড আছে, দেখো সোডিয়াম বাইকার্বনেট হতে পারে HCO3, পটাশিয়াম বাইকার্বনেট হতে পারে, এই দেখো এটার মধ্যে কি কার্বন ডাই অক্সাইড আছে। তাহলে কার্বন ডাই অক্সাইড এই বাইকার্বনেট রূপে পরিবাহিত হতে পারে, সোডিয়াম বাইকার্বনেট, পটাশিয়াম বাইকার্বনেট, ক্লোর বাইকার্বনেট, তুল বাইকার্বনেট, এইভাবে বাইকার্বনেট রূপে পরিবাহিত। এখানে আমরা দেখলাম হাইড্রোজেন বাইকার্বনেট, এখানে এই যে কার্বনিক অ্যাসিডের না কিন্তু হাইড্রোজেন বাইকার্বনেট। কেন দেখো এই যে H2CO3 এটাকে এইভাবে লেখা যায় না, HHCO3, এই যে হাইড্রোজেন বাইকার্বনেট, তেমনি এই যে সোডিয়াম বাইকার্বনেট, ঠিক আছে, পটাশিয়াম বাইকার্বনেট, এই জন্য বললাম। আচ্ছা আসো, এটা যে আসলে তোমাদের বন্ধুত্বে বুঝলে তোমাদের জন্য সহজ হবে সেটাই ভাবতেছি। ওকে প্যারা নেই, সহজ করে আমরা কিছু ছোট ঝামেলা আছে। আচ্ছা খুব মাথা ঠান্ডা রেখে বুঝতে হবে, সহজভাবে একটু বোঝাতে চাই। দেখো ভেবে নেই কোনোভাবে ছেলে তোকে বুঝবে সহজ। কি করো নাই করি নাই, কেন? খাতা কমপ্লিট সিঙ্গেল একটা দুটো আমাদের অনেকগুলো দিচ্ছে কি যে ছবির মধ্যে কিছু তথ্য আছে। বসি আর কি হয়েছে? ওই সময় এখন তো বললো এটা প্রজাপতি উঠে এ বলেছি ওরকম জিনিস মেয়েরাই আমরা সারা চারকোনা দিয়ে কাজটা করেছি। আচ্ছা এবার আমি আসো। জানতাম না যে বিশ্বাস করো। আচ্ছা আমরা ভাইয়া তোমাকে ভাইয়ের মতো, ভাইয়া এই ফিগারটা যদি এখন ধরি তুমি তো বোঝাই ফেলতে না, ভাইয়া ভাইকে সিম্পলিফাইড করে তোমাকে বুঝাই, স্যার পরে হচ্ছে এই ফিগারের আমরা আস্তে আস্তে ঠিক আছে মানে দেখছেন যেমনি পরে আমরা এই ফিগারের কথা আমরা পরে আসবো, হ্যাঁ? তো ধরো কি ধরো ধরার কিছু নাই, মানে আঁকবো যে তোমাকে আঁকাটা তুমিও বুঝো কি বা এত বড় জিনিসের মধ্যে এত বড় জিনিস, এত বড় জিনিসের মধ্যে এত বড় জিনিস, ঠিক আছে, এত বড় জিনিস, আচ্ছা যাই হোক ধরো এই পুরাই হচ্ছে রক্ত নালী, বলে এটা কি? তার মানে যা দেখতেছো সব হচ্ছে রক্ত, ঠিক আছে এই ধরো এটাই রক্ত নালী, যে এরকম করে গোল এরকম করে পাইবে
এটার মধ্যে কি এগুলো হচ্ছে সমস্ত রক্তের মধ্যে কি রক্তকণিকা থাকে। তা আমাদের একটা টার্গেট রক্তকণিকা হচ্ছে লোহিত রক্তকণিকা। তা আমি একটু লোহিত রক্তকণিকা আঁকতেছি, ঠিক আছে? এই যে ধরো ওইভাবে করে আমরা একটা লোহিত রক্তকণিকা কথার কথাই যা আঁকলাম, এটা হচ্ছে আমাদের একটা লোহিত রক্তকণিকা তথা আরবিসি, লোহিত রক্তকণিকা, ঠিক আছে? বলে এই যে রক্তরস, এই যে রক্তরস আছে, এই রক্তরসের মধ্যে কি হয়েছে, মানে রক্তের মধ্যে অলরেডি কি হয়েছে, অলরেডি হচ্ছে ওই যে কোষ থেকে কার্বন ডাইঅক্সাইড বের হয়ে গেছে, তাই না? মনে আছে কোষ থেকে যে কার্বন ডাইঅক্সাইড, এই যে কোষ থেকে যে কার্বন ডাইঅক্সাইড, এই যে কোষ থেকে সেটা এই যে দিকে চলে গেছে, এই যে দিকে চলে গেছে। কোথায়? রক্তরস আছে, রক্তরস থেকে লোহিত রক্তের ভিতরে ঢুকছে। কথা বলছি, কোথায় ঢুকছে? একভাবে তো দেখছেন লোহিত রক্তের সাথে ঢুকে কি হয়, কার্বন হিমোগ্লোবিন হয়, মনে আছে? এটা আরেকটা ওয়ে দেখতেছি যে আরেকটা ওয়ে কি হয়, ঠিক আছে? বলো এটা কি বাইরেটা হচ্ছে পুরোটাই প্লাজমা, পুরো সাদা কাদার হচ্ছে প্লাজমা, আর ভেতরটা হচ্ছে আরবিসি, এটা হচ্ছে আরবিসি। তাহলে এতক্ষণ এই যে এখানে ধরো কোষ থেকে বের হয়ে রক্তের মধ্যে ছিল বা প্লাজমায় ছিল, তারপর হচ্ছে রক্তকণিকার মধ্যে ঢুকে গেছে। কোথায়? কার্বন ডাইঅক্সাইড এবং রক্তকণিকার মধ্যে ঢুকছে। আমরা একটা ওয়ে দিতেছি কেমন যায়, ঠিক আছে? এই রক্তকণিকায় ঢুকার পর রক্তকণিকার ভেতরেও পানি আছে। কি আছে? কোথায়? লোহিত রক্তকণিকার ভেতরে কি আছে? পানি আছে। খুব ভালো বুঝতে। এই যে কার্বন ডাইঅক্সাইড ভেতরের পানির সাথে বিক্রিয়া করে ফেলে, বলো কার্বন ডাইঅক্সাইড পানির সাথে বিক্রিয়া করলে কি হয়? H2CO3, এই যে যেই বান্ধা এখানে তৈরি হয়েছে, বুঝাবো এটার সাথে ওটা ডিফারেন্সকে বুঝাবো, খুবই ইম্পর্টেন্ট পড়াশোনা করে আগে এটা বুঝাবো। বলো কার্বন ডাইঅক্সাইড এই যে পানির সাথে বিক্রিয়া করে কার্বনিক অ্যাসিড, কার্বনিক অ্যাসিড তৈরি করছে। আচ্ছা বলো তো একটা এনজাইম কাজ করে এই কার্বনিক অ্যাসিড, আমি বলছিলাম এনজাইমটার নাম কার্বনিক অ্যানহাইড্রেস। এই যে এখানেও সেই কার্বনিক অ্যানহাইড্রেস এনজাইমটা কাজ করে। খুব ভালো মতো বলি, এখানেও কি কাজ করে? কার্বনিক আরো বড় করে বড় করে বাসা বাসা এটা আরবিসি, হ্যাঁ এটা হচ্ছে প্লাজমা, অথবা এই যে এটা পুরোটাই প্লাজমা, তাই না? আরবিসি এই যে কার্বন ডাইঅক্সাইড ঢুকছে, তার সাথে কি পানি বিক্রিয়া করছে না? পানি বিক্রিয়া কি তৈরি করছে? H2CO3 তৈরি করছে, এখানে কার্বনিক অ্যানহাইড্রেস কাজ করছে, ঠিক আছে? এটা বুঝছি রক্তকণিকার ভিতরে চলতেছে এই কাহিনী। আচ্ছা আমাকে কি বলতে পারবা এখানে যে হয়েছিল, এখানে এটা কাহিনীটা কোথায়? রক্তরস। তাহলে রক্তরসের মতো অলরেডি কি হইতেছে, এরকম একটা কাহিনী হইতেছে, তাই না? এই যে রক্তরসের মধ্যে এরকম একটা কাহিনী হইতেছে, এখানেও একটা কার্বনিক অ্যানহাইড্রেস কাজ করতেছে, ক্লিয়ার? কিন্তু মাগার এই কার্বনিক অ্যানহাইড্রেস এনজাইমের পাওয়ার খুবই কম। কি ওই এনজাইমটা এখানে আছে, কিন্তু এখানে ওর পাওয়ার অনেক বেশি। লোহিত রক্তকণিকার ভেতরে যে কার্বনিক অ্যানহাইড্রেস এনজাইমটা আছে তার অ্যাবিলিটি বা পাওয়ার কি অনেক বেশি, কিন্তু প্লাজমায় যেটা ছিল তার পাওয়ার কি, এই জন্য দেখুন কার্বন ডাইঅক্সাইড খুব কম তৈরি ছিল, মনে আছে? তো এখানে হ্যাচকায় তৈরি, ঠিক আছে? এবার এখানে কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে, ইজ গুড, বাট কার্বনিক অ্যাসিড ও তো একটা অ্যাসিড। অ্যাসিডের সবসময় কাজকে আমি বলছি যে কোনো জায়গায় দিলে সে H+ দিয়ে দেয়, আমরা দেখছিলাম যে তুমি যখন এর আগে চ্যাপ্টার বাফারে লিখলে ও ভেঙে H+ প্লাস আরেকটা মাইনাস, এটাও ভেঙে কি তৈরি হবে, যে H+ প্লাস HCO3 মাইনাস, এই যে এমন দুটো কম্পাউন্ড তৈরি হবে। আমরা এর আগেও কিন্তু এমনই দেখছিলাম, তাই না? ব্যাপারটা যে H বাদে বাকি সব মাইনাস ভেঙে যায়, ঠিক আছে? H+ HCO3 মাইনাস। আচ্ছা যাই হোক, এভাবে ভাঙে, তুমি এটা মাথায়। তাহলে বলো কি হয়েছে এখানে, কি হয়েছে? কার্বন ডাইঅক্সাইড প্লাজমা থেকে ঢুকছে লোহিত রক্তকণিকায়, লোহিত রক্তকণিকায় ঢুকার পর সে কি হয়, পানির সাথে বিক্রিয়া করে, পানির সাথে বিক্রিয়া কার্বনিক অ্যানহাইড্রেস এনজাইমের উপস্থিতিতে কার্বনিক অ্যাসিড তৈরি হয়। এই কার্বনিক অ্যাসিড আবার ভেঙে যায়, ভেঙে H+ এবং কার্বনিক আয়ন বা কার্বনেট আয়ন রূপে বা HCO3 মাইনাস আয়ন রূপে থাকে, ওইখানে থেকে যায়, ঠিক আছে? বুঝতে পারছি? ওকে ওকে, একটু পর্যন্ত ক্লিয়ার, ঠিক আছে? এবার আরেকটা কথা বলছিলাম, এখানেও কার্বনিক অ্যানালিজম কাজ করে, এই প্লাজমাতেও কার্বনিক অ্যানালিজম কাজ করে, তো এখানে কার্বনিক অ্যাসিড পাওয়ার খুবই কম, এই জন্য এটা ভৌত রূপে খুবই কম তৈরি হয়। বাট লোহিত রক্তকণিকা বলছে কার্বনিক অ্যাসিড বেশি, তার পাওয়ারও অনেক বেশি, তাই না? এটা ধরো 5 স্টার, এটা 1 স্টার, বুঝছি? অনেক বেশি, অনেক পরিমাণ তৈরি করে, তাই এগুলো অনেক পরিমাণ তৈরি করে, ঠিক আছে? আচ্ছা এবার একটা তথ্যটা তোমাদের দিছে কি না, দিলে পড়াবো না, দিলে পড়াবো। আচ্ছা দিছে বাট ফিগারে দেন, সমস্যা নেই, ভাইরাল হচ্ছে। এবার একটু পর্যন্ত ক্লিয়ার কিনা? এবার প্লাজমা, প্লাজমা মানে কি, বাইরে পুরো এলাকাটাই তো প্লাজমা, মানে রক্তরস, রক্তরসের মধ্যে কণিকা, এই সব মিলেই তো রক্ত। বলো এই যে পেজের খালি জায়গাটা আর এই রক্তকণিকা, এটা মিলেই তো রক্ত। আর এই রক্তকণিকা বাইরে যেটা আছে ওটাকে আমরা কি বলতে পারি, প্লাজমা বা রক্তরস। ক্লিয়ার? মাথায় ঢুকছে? ও রক্তরসের মধ্যে রক্তকণিকা থাকে বলে ওটাকে কি দেখায়, লাল দেখায়, রক্তটাকে লাল দেখায়। আচ্ছা
এবার রক্তকণিকার ভিতরে মানে আরবিসির ভিতরে একটা আয়ন আছে, এটার নাম হচ্ছে পটাশিয়াম। বলো ও কই থাকে আরবিসির? এবং প্লাজমায় একটা আয়ন থাকে, সেটা নাম হচ্ছে ক্লোরিন মাইনাস। বলো ওটা কই থাকে? প্লাজমা, লোহিত রক্তকণিকার বাইরে। ক্লিয়ার? বুঝছো? কোন একটা কালার বলো একটু ক্লিয়ার? এবার এই বান্দা তার এই যে এদিকেও যাবে এবং এদিকেও যাবে, এদিকেও যাবে, সে বাইরে বের হবে, লোহিত রক্তকণিকার বাইরে বের হয়ে এই ক্লোরিনের সাথে মিলবে। কার সাথে মিলবে? ক্লোরিনের সাথে মিলবে। ঠিক আছে, আসলে ক্লোরিনের সাথে তোমাদের সরি এখানে ক্লোরিন আমি কেন বলছি, ও যে ক্লোরিন তো আছে, ক্লোরিনের কথাটা পরে দিই। ঠিক আছে, আমার দেওয়া লাগবে যেটা সেটা হচ্ছে সোডিয়ামের কথা, ক্লোরিনের কথা একটু পরে। ঠিক আছে, তুমি এই দুটো কথা মাথায় রাখবে, সোডিয়াম এবং পটাশিয়াম। পটাশিয়াম কই থাকে? ভেতরে। আর সোডিয়াম কই থাকে? ক্লোরিনের কথা পরে, সোডিয়াম। এবার এই জিনিসটা এই যে বাইরেও যাবে, ভেতরে ওর সাথেও মিলবে, বাইরে ওর সাথেও মিলবে। ও ভেতরেই এর সাথে মিলে তৈরি করবে কে HCO3 মাইনাস কে HCO3 মানে পটাশিয়াম বাইকার্বনেট, আর ও বাইরে এটার সাথে মিলে তৈরি করবে সোডিয়াম বাইকার্বনেট। ওই যেটাকে বলছিলাম মনে আছে, দুটো রেস তৈরি করবে। তাহলে আসলে সামগ্রিক কাহিনী বলি, এটার কথা পরে, এটার কথা পরে। তাহলে বলো প্লাজমা থেকে প্রথমে এই যে টিস্যু থেকে কার্বন ডাইঅক্সাইড আসবে, কার্বন ডাইঅক্সাইড এসে লুইথরনে ঢুকলো, লুইথরনে ঢোকার পর সে কি পানির সাথে বিক্রিয়া করে কার্বনিক অ্যানাইডের উপস্থিতিতে, যে কার্বনিক অ্যানাইডের পাওয়ারটা ওই প্লাজমার তুলনায় অনেক বেশি, তার সাথে বিক্রিয়া করে কার্বনিক অ্যাসিড তৈরি করে। এই কার্বনিক অ্যাসিডের পরে কি হয়? দুটো ভাগে ভাগ হয়, H+ এবং HCl- বা কার্বনেট আয়ন। পরে এই কার্বনেট আয়নটা এই লোহিত রক্তকণিকার বাহিরেও চলে যায় এবং ভেতরেও থাকে। ভেতরে এসে পটাশিয়াম সাথে বিক্রিয়া করে পটাশিয়াম বাইকার্বনেট তৈরি করে, এবং বাইরে বের হয়ে সোডিয়াম সাথে বিক্রিয়া করে সোডিয়াম বাইকার্বনেট তৈরি করে। একটু পর্যন্ত ক্লিয়ার? মাথায় ঢুকছে? ওকে, একটু পর্যন্ত হচ্ছে। এই যে এবার দেখো, এই যে বাইকার্বনেট রূপে সে এখানে আছে এবং সোডিয়াম কার্বনেট রূপে সে প্লাজমায় আছে। তাহলে বলো কার্বন ডাই অক্সাইড এই যে দুটো ভাবে গেছে নাকি, এটাকেই বলে বাইকার্বনেট যৌগ রূপে তার পরিবর্তন হচ্ছে। এবার দেখো এই যে লোহিত রক্তকণিকা যেখানে যাবে এটার ভিতর বাইকার্বনেট রূপে সে ভিতরে চলে যাবে, আবার প্লাজমায় এই সোডিয়াম বাইকার্বনেট রূপে থেকে যাবে। বুঝছো ব্যাপারটা? ওকে, আচ্ছা ঠিক আছে। তারপরে একটা কাহিনী আছে, তারপর কাহিনী এখানে আমি একটু পরে আবার ডিফাইন করতেছি। তাহলে এখন আমাকে বলো, এখানে আমাকে কার্বন ডাই অক্সাইড তিনটা ফর্মের সাথে এবার আমি একটু কন্ট্যাক্ট করব। বলো প্রথম ফর্মে কি ছিল? এবার প্রথমটা বড় তো কি ছিল? রক্তের সাথে প্লাজমার সাথে জাস্ট প্লাজমাতে কি ছিল এটা মনে করার চেষ্টা করো। ছোট রুমে কার্বন ডাই অক্সাইড কেমন আছে? পানি। প্লাজমাতে গেছে, প্লাজমাতে কি পানি ছিল? প্লাজমা রক্তের পানির সাথে মিশে, পানির সাথে মিশে কি তৈরি করে? কার্বনিক অ্যাসিড তৈরি করে। এখানে কার্বনিক অ্যানাইডের কাজ করে কিন্তু খুব স্লো কাজ করে, যাই হোক। এবং কিন্তু বেশি পরিমাণে কার্বন ডাই অক্সাইড ফ্রি থাকে, কারণ প্রতি 1000 এর মধ্যে মাত্র একটা কার্বন ডাই অক্সাইড তৈরি হয়, কারণ ওই কার্বনিক অ্যানাইডের পাওয়ারটা খুবই কম। তো এটা গেল প্লাজমার কাজ, ভৌত রূপে জানা গেছে। এই যে এইটা আসলে এটা, ঠিক আছে। এবার 2 নাম্বার আরেকটা কথা কেমনে যায়? এবার আমাদের সেই কার্বমিনো যোগ করবে, কার্বমিনো যোগ করবে মেনলি কেমনে যায়? সেখানেও রক্তের রসের ভূমিকা আছে, আবার লোহিত রক্তকণিকার ভূমিকা আছে। লোহিত রক্তকণিকা কিভাবে যায়? লোহিত রক্তকণিকা ঢুকে লোহিত রক্তকণিকা হিমোগ্লোবিনের সাথে মিশে কার্বন হিমোগ্লোবিন গঠন করে, প্রোটিন অংশের সাথে মিলে কার্বন প্রোটিন গঠন করে। আর কার্বন প্রোটিন এবং কার্বন হিমোগ্লোবিন দুটোকে একসাথে বলে কার্বমিনো যোগ। আর এইভাবে মূলত সে যায়। 3 নাম্বার এখন দেখলাম কি লোহিত রক্তকণিকার ভেতরে ঢুকে, লোহিত রক্তকণিকার ভেতরে ঢুকে সে কি করে? পানির সাথে বিক্রিয়া করে কার্বনিক অ্যাসিড তৈরি করে। এটা লোহিত রক্তকণিকার ভেতরে হচ্ছে, ঠিক আছে, ভেতরে হচ্ছে। এবং কি তৈরি করে? কার্বনিক অ্যাসিড তৈরি করে। কার্বনিক অ্যাসিড ভেঙে যায়, ভেঙে H+ এবং HCO3- তৈরি করে। ওই HCO3- যেটা, সেটা ওর ভেতরের পটাশিয়াম মানে লোহিত রক্তকণিকার ভেতরে যে পটাশিয়াম আছে তার সাথে বিক্রিয়া করে পটাশিয়াম বাইকার্বনেট, এবং বাহিরে যে প্লাজমার মধ্যে সোডিয়াম আছে সেটা বিক্রিয়া করে সোডিয়াম বাইকার্বনেট, এবং এই সোডিয়াম বাইকার্বনেট পটাশিয়াম বাইকার্বনেট সে করে বের করে। ঠিক আছে, এটা পর্যন্ত ক্লিয়ার? সো দিস ইজ দ্য টোটাল সিনারিও অফ কার্বন। এবার দেখো এই যে ফিগারটা, এই ফিগারটা আসলে টোটাল সিনারিও নিয়ে আলোচনা করছে। কি নিয়ে? টোটাল সিনারিও, ঠিক আছে। একবারে কার্বন ডাই অক্সাইড, অক্সিজেন যা আছে সব নিয়ে, ঠিক আছে। দেখো আচ্ছা তুমি ধরো এই যে ভেতরে কার্বন ডাইঅক্সাইড ঢুকবে। আচ্ছা এখানে তোমাকে সহজভাবে বোঝানোর জন্য আচ্ছা এটাকে একটা কোষ হিসেবে কল্পনা করো। কোষ মানে কি? আমি বলছি এই যে দেহের সমস্ত কোষ, ঠিক আছে, ওই কোষ হিসেবে কল্পনা করো, ঠিক আছে। তাই এই জন্য আচ্ছা তো এই যে কার্বন ডাইঅক্সাইড কার্বন ডাইঅক্সাইড ঢুকার পর দেখো তো এই লোহিত রক্তকণিকার ভিতরে, হ্যাঁ, লোহিত রক্তকণিকার ভিতরে কি পানির সাথে বিক্রিয়া করে এই যে এটা করে, এটা এই দুটো করে, এটা এই যে বাইরে যে সোডিয়ামের সাথে মিশে সোডিয়াম বাইকার্বনেট তৈরি করে, আর ভিতরে যে পটাশিয়াম মিশে এটা দেখাই নেই, কিন্তু লেখা আছে ওই যে লোহিত রক্তকণিকার ভিতরে পটাশিয়াম বিক্রিয়া করে এই যে ভিতরে এটা করে, কিন্তু এটা ওইখানে লেখা নাই। পয়েন্ট এটা তোমাদেরকে লিখতে হবে অবশ্যই, ইটস খুব ইম্পর্টেন্ট। আচ্ছা আমি লেখাই পড়ে আছে সব। আচ্ছা এবার এইখানে দেখো এই যে কার্বন ডাইঅক্সাইড হিমোগ্লোবিনের সাথে মিশে, এটা কি? এটা ওই যে আমরা এইটার ভার্সনটা কথা বলছি, এটা হিমোগ্লোবিনে আছে, এজন্য এইটার কথাটাও সাথে বলে দিছে, এই কথাটার সাথে বলে দিছে। তো এই প্যাচের মধ্যে এই প্যাচটা লাগিয়েছে, এই যে হিমোগ্লোবিন কথা বলে দিছে।
মানে লোহিত রক্তের মধ্যে যা যা ঘটে সমস্ত কিছু। আবার লোহিত রক্তের মধ্যে অক্সিজেনের কাহিনী আছে না একটু, ওইটাও দেখে দিছে এই যে এখানে দেখে দিছে। বুঝছে কাহিনী? এই জন্যই এই জিনিসটা তোমাদের কাছে প্যাচ না, সমস্ত একসাথে দেখাইছে। এটা তোমাদের সমস্ত একসাথে দেখাতে পারবো, তোমার শুধু একটু পয়েন্টই দেখে না, ঠিক আছে? এই যে আমি যতটুকু দেখছি ওটুকু দেখে নিলাম, এই যে আমি যতটুকু দেখছি ওটুকু দেখে নিলাম। কারণ তোমাদের প্রশ্ন পুরোটা দিয়ে কম আসবে। হয় এটা আসবে যে কার্বন, আবার এই যে কার্বন ডাইঅক্সাইড আসলে এটা আবার দুটো প্রশ্ন আসে, মানে সমস্তটা একসাথে আসে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এবার আগে আমি একটু পর্যন্ত পড়ি, একটু পর্যন্ত পড়ি, ঠিক আছে? একটু পর্যন্ত পড়বো, দেন আমি তারপর বাকি অংশটুকুর মধ্যে কাহিনী আছে ওটা পড়বো। তাহলে বায়োকেমিস্ট্রি যেগুলো কেমন দেবে? কার্বন ডাইঅক্সাইডের বেশিরভাগে 65%, আমরা দেখছিলাম 27% কিভাবে হয়, বাকি 65, 27 আর 65 যোগ করলে কত হয়? 92। 27 আর 65 যোগ করলে কত হয়? 92, ঠিক আছে? বাকি 8% তাহলে কই যায়? আচ্ছা 8% হিসাব করে দিচ্ছি। 5% গেছে। হ্যাঁ গুড, 5% ছিল, তাহলে বাকি আর 3% আছে। হ্যাঁ আসলে পরে 20% লেট হয়ে যায়। কোথায় বের হয়? মানে ওটা গুগলের সাথে। আচ্ছা, কার্বন ডাইঅক্সাইডের বেশিরভাগই 65% রক্ত বাইকার্বনেট যোগ হয়ে, মানে কারেন্টলি আমরা যেটা বললাম সেইভাবে বের হয়ে যায়। আমি আশা করি এটা নিয়ে আমি এতক্ষণ টাইম দিয়েছিলাম, বুঝতে হয়ে যাওয়ার কথা না। আমি প্রায় 1 ঘন্টা ধরে এটা নিয়েই কাজ করছি, আমি খুব আস্তে আস্তে বলছি, আস্তে আস্তে বলবো, ঠিক আছে? যাতে এখানে মুখস্থ হয়ে যায়, ঠিক আছে? আচ্ছা, কিন্তু তুমি বিশেষ করে তুমি 2-3 দিন পরে যে ভিডিও দেখলে তোমার যদি আজকে পড়তে পারো, দ্যাট উইল গেট দ্য বেস্ট আউট, ঠিক আছে? হ্যাঁ, এটা ভালো। এই যে এটি সোডিয়াম বাইকার্বনেট রূপে প্লাজমায়, এই যে আমরা জানি সোডিয়াম বাইকার্বনেট কোথায়? প্লাজমায়, এবং পটাশিয়াম বাইকার্বনেট রূপে লোহিত রক্তকে পরিবর্তিত হয়, ঠিক আছে? এবার আমরা পুরো বিস্তারিত দেখব। টিস্যু রস থেকে কার্বন ডাইঅক্সাইড প্রথমে প্লাজমা, টিস্যু রস মানে কি? ওই যে কোষ থেকে বের হয়ে টিস্যু রস আছে, বের হয়ে প্লাজমায় প্রমাণ লোহিত রক্তে প্রবেশ করে। কার্বনিক অ্যান্টিসাইড, এই যে ভাই যেটা বলছিল ভাইয়ের সাথে, কার্বনিক অ্যান্টিসাইড এনজাইমের উপস্থিত লোহিত রক্তের মধ্যে কার্বন ডাইঅক্সাইড সাথে বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড তৈরি করে। রক্তরসে কার্বনিক অ্যান্টিসাইড অনুপস্থিত থাকে, ওই যে ওই কথা লেখছে রক্ত, এই যে এখানে কথা আছে, এই যে রক্তরসে কার্বনিক অ্যান্টিসাইড অনুপস্থিত, রক্তরসে খুব কম মাত্রায় কার্বনিক এনজাইম তৈরি হয়, যেটা ভাই বলছে। এই যে এখানে রক্তরসে কার্বনিক অ্যান্টিসাইড খুবই কম থাকে, তার ফলে এখানে খুবই কম এভাবে তৈরি হয়, যেটা ভৌত দ্রবণ আন্ডারে পড়ছে, ঠিক আছে? বুঝছো তো? এই কথাটা এখানে লেখা আছে। এটা এবার নরমাল, এই যে এই জিনিসটা এখানে দেখছে কার্বন ডাইঅক্সাইড, এই যে কার্বনিক অ্যান্টিসাইড, তারপর এটা ভেঙে এই দুটো লোহিত রক্তের ভিতরে এখানে, মানে এই যে এই জিনিসটা এখানে দেখছে আবার লিখছে। এবার আসো, লোহিত রক্ত থেকে উৎপন্ন কার্বনিক অ্যাসিড বিশ্লিষ্ট, মানে ভেঙে যে এই যে H+ এবং H এর মাইনাস আয়নে পরিণত হয়, এই যে এই দুটো আয়নে পরিণত হয়, এই যে এই দুটো আয়নে। ক্লিয়ার? যা পড়েছে তাই আর কি। লোহিত রক্তকণিকায় বেশি মাত্রায় এসিওটি তৈরি হওয়ার সাথে এর ঘনত্ব প্লাজমার তুলনায় বেশি, মানে এখানে এর ঘনত্ব অনেক বেড়ে যায়, তার ফলে তো এই বাইরে বের হয়ে যায় শরীরের সাথে মিশে যায়, আবার ভেতরে কিছু করে নেশে মিশে যায়। তাহলে কি দেখো তো, এই যে লোহিত রক্তকণিকা বেশি মাত্রায় কেন সঞ্চিত হয়? এর ঘনত্ব প্লাজমার তুলনায় বেশি, মানে এখানে তুলনায় এখানে বেশি হয়। আয়ন লোহিত কণিকা থেকে প্লাজমায় পরিবর্তিত হয় এবং প্লাজমায় সোডিয়ামের সাথে, এই যে আয়ন লোহিত কণিকা থেকে, মানে এই আয়নের কথা বলছে, মাইনাস আয়ন, এই যে এটা একটা আয়ন না, এটা লোহিত কণিকা থেকে এখানে বের হয়ে যায় বা ব্যাপিত হয়, ঠিক আছে? বের হয়ে যায়, বের হয়ে সোডিয়ামের সাথে মিলে সোডিয়াম বাইকার্বনেট এবং লোহিত কণিকার মধ্যে পটাশিয়ামের সাথে মিলে পটাশিয়াম বাইকার্বনেট পরিণত হয়। ক্লিয়ার ব্যাপারটা? এই যে একটু পর্যন্ত আমরা ক্লিয়ার বুঝতে পারছি। এবার আমরা যেটা বলবো সেটা তো একটু পর্যন্ত যে মূলত এটার আলোচনা, ঠিক আছে? দূরে পরীক্ষাতে লিখবে। এবার আমরা একটু পর্যন্ত ক্লিয়ার, ঠিক আছে? এবার আসুন, এবার আমরা এখান থেকে একটু শুরু করি। এই যে লোহিত রক্তকণিকার মধ্যে বাইকার্বনেট আয়ন তৈরি হয়েছে, তার মানে এর মধ্যে অনেক মাইনাস চার্জ ছিল। বাইকার্বনেট আয়ন কি মাইনাস চার্জ? লোহিত রক্তকণিকার কি মাইনাস চার্জ ছিল? তো এই মাইনাস চার্জটা পরবর্তীতে সামহাও ব্যাপনের কারণেই হোক বাইরে বের হয়ে গেছে, সোডিয়ামের সাথে মিলে গেছে। কিন্তু এর ফলে তো লোহিত রক্তকণিকার একটা সমস্যা হয়েছে। দেখো, সবসময় একটা আয়নিক ব্যালেন্স দরকার, আমার ভেতরে এবং বাইরে সাথে আয়নের সমতাটা রক্ষা হয়, এটা খুব ইম্পর্টেন্ট একটা। লোহিত রক্তকণিকা বুঝবে, হাই রে কে রে, আমার ভেতরে তো মাইনাস আয়ন অনেক বেশি ছিল, এটা বের হয়ে যাওয়ার পরে মাইনাস আয়ন কি হয়ে গেছে? কমে গেছে। আবার এই মালটা এটার সাথে যোগ হয়ে এটা তৈরি করছে, তার মানে এখানেও এটা কমে গেছে, তার মানে মাইনাস পরিমাণ কি হয়ে যাচ্ছে কার ভিতরে? লোহিত রক্ত। ওইটা সেন্স করবে, ভাই আমার ভিতরে তো মাইনাস আয়ন কমে গেছে। লোহিত রক্তকণিকার ভেতরে যে মাইনাস আয়ন কমে গেছে, এই ব্যাপারটাকে ট্যাকেল দেওয়ার জন্য প্লাজমায় ক্লোরাইড, এই যে Cl মাইনাস আয়ন দেখো, ও ভেতরে তখন ঢুকে পড়ে। তাহলে মাইনাস আয়ন একটা ভেতরে ঢুকে পড়ছে, হোক এক ধরনের মাইনাস আয়ন বেড়েছে, আরেক ধরনের মাইনাস ঢুকছে, সেটা সমস্যা, কিন্তু মাইনাস। তাহলে কাহিনীটা কি হলো বলো? কাহিনীটা হলো কার্বনিক, সরি, এই যে HCO3 মাইনাস, বা এটা আমার কার্বনেট, এই কার্বনেট আয়নটা যখন বের হয়ে গেছে প্লাজমায়, বের হয়ে গেছে, সোডিয়ামের সাথে মিলে গেছে, তার ফলে কি হচ্ছে? রক্তের লোহিত রক্তের ভেতরে মাইনাসের পরিমাণ কমে গেছে। এই ব্যাপারটাকে মিটিগেট করার জন্য, মিটিগেট শব্দের অর্থ কি?
বাংলায় তোমার কি বুঝো? হ্যাঁ মিটমাট। ও ভাই ইংলিশ বাংলিশে বাইরে ও মিটিগেটের বাংলা মিটমাট, এটা তো কোনো ভাবই নাই। সেটা ঠিক আছে, মিটিগেট মানে ওই যে এটাই, মানে কোনো কিছু প্রশমিত করা, মানে নিউট্রালাইজ করা আর কি, ঠিক আছে, বুঝছি তো। আসলে মানে কি বল, এটা তোমাদেরও হবে, তোমরা যখন ভার্সিটিতে পড়তে থাকবে দেখবে যে বাংলাটা আমার খুঁজে পাচ্ছ না। তোমরা মানে ওইটাতে অভ্যস্ত হয়ে যাবে, অনেক সময় দেখবে যে খাস বাংলার মনে পড়তেছে, ঠিক আছে। মিটিগেট ব্যাপারটাকে নিউট্রালাইজ করা বা ব্যাপারটাকে ফিক্স করা, ঠিক আছে। আমার এখানে মাইনাস কমে গেছে, মাইনাসটাকে তখন বাইরে থেকে আবার কি একটা মাইনাস সাইন ভেতর প্রবেশ করবে। কোন মাইনাস সাইন? সিএল মাইনাস, যেটাকে ভাই ভুলবশত তখন দেখানো শুরু করতেছে, ঠিক আছে। তো ওই মাইনাস সাইনটা তখন ভেতরে ঢুকে, এই মাইনাস সাইনটা ক্লোরিনটা ভেতরে ঢুকে এই যে পটাশিয়াম একটা প্লাস তার সাথে মিলে কেসিএল গঠন করে, জানি বুঝছি। এই জিনিসটা এর সাথে ঢুকে কেসিএল গঠন করে, যাই ওটা দেখে সমস্যা নেই, কেসিএল গঠন। তাহলে গেল এই কাহিনীটা। এখন এখানে যে একটা কাহিনী হলো, কি কাহিনী হলো যে SCO3 মাইনাস গেছে গা, তার ফলে প্লাজমা থেকে ক্লোরাইড ভেতরে ঢুকছে, এখানে ক্লোরাইড শিফট বলে একটা কাহিনী হলো। শিফট মানে কি জায়গা পরিবর্তন করছে, ক্লোরাইড শিফট। তো বিজ্ঞানী জ্যাকব হ্যামবার্গার প্রথম এই জিনিসটাকে দেখাইছে। এই জন্য আর কি হ্যামবার্গার শিফট অথবা হ্যামবার্গার ক্লোরাইড শিফট বা ক্লোরাইড শিফট মডেল বলা হয় এই পুরো জিনিসটাকে। হ্যামবার্গার শিফট বলা হয়, ক্লোরাইড শিফট বলা হয়, অনেক নামে ডাকে এই পুরো কাহিনীটা। একটু পর্যন্তই আমাদের হচ্ছে এই কাহিনীটা ছিল এবং এটার সম্পর্কে বলা হয়েছে। আমি বুঝতে পারছি ব্যাপারটা, ওকে ঠিক আছে, ওকে। সো এটাই আর কি। আবার দেখো এই যে সোডিয়াম ঢুকছে, এই সোডিয়ামও ওই যে ক্লোরিনটাকে তার সাথে মাঝে মাঝে ক্লোরিনের সাথে বিক্রিয়া করে NaCl হয়ে থাকে। ওই Na আলাদা হলে এটা আবার ভেতরে ঢুকলো, তখন এর সাথে মিলে আবার NaCH3 হয়েছে। এটা এখানে দেখছে, এটা দেখানো দরকার, আমি তোমাকে বললাম, ঠিক আছে, তোমরা এটা দেখাবো। যাই হোক, তো ব্যাপারটা কি বুঝছি, এই যে এখানে দেখো, তাহলে আসো লোহিত কণিকা থেকে প্লাজমায় কার্বনিক আয়নের ফলে সমতা, এই যে সমতা রেখে প্লাজমা থেকে ক্লোরাইড লোহিত কণিকায় প্রবেশ করে, লোহিত কণিকা পটাশিয়ামের সাথে যুক্ত হয়ে কেসিএল গঠন করে, যেটা বলছে, ঠিক আছে। এই যে কেসিএল গঠন, লোহিত কণিকা থেকে কার্বনেট আয়ন বেরিয়ে আসা ঋণাত্মক আয়নের যে ঘাটতি হয়, এই যে এখান থেকে এখানে যাওয়ার ফলে এখানে যে ঋণাত্মক আয়নের ঘাটতি তৈরি হয়েছে, সেই ঘাটতি পূরণ বা ঘাটতি পূরণ, ঠিক আছে। ওই ঘাটতি হয় ক্লোরাইড আয়ন লোহিত কণিকায় প্রবেশ করে, সেই ঘাটতি পূরণ করে। আমি আর যেটা বলছি মিটিগেট করে। ও ভাই তোমার তো আইস চলে বলো, তুমি তো আগে 9 পেয়ে বসে আছো, আমরা তোমার থেকে শিখবো, কি বলো? এসব না সুন্দর করে, কি সুন্দর মিটমাট। আচ্ছা যদিও ঠিক, বাট ও মানে বলছো তো এই জন্য, ওকে। আচ্ছা, একে ক্লোরাইড শিফট বলে। এর প্রথম বর্ণনাকে জার্মান শারীরতত্ত্ববিদ জ্যাকব হ্যামবার্গার এই নাম অনুসারে ক্লোরাইড শিফটকে হ্যামবার্গার শিফট বলা হয়। এটাই শুধু মাঝে মাঝে 3 নম্বর প্রশ্ন দিয়ে আসে অথবা 2 নম্বর প্রশ্ন দিয়ে আসে। এটা 3 অথবা 4 এর জন্য আসে, এটা 3 অথবা 4 এর জন্য আসে, 3 এর জন্য বসে আসে, এটা 2 অথবা 3 এর জন্য আসে। এটা বলতে এখানে সাথে আসবে, ঠিক আছে ভাই। এটা পুরোটা পড়বা, পরে তোমার কি আসবে না আসবে কোনো কথা না ভাই। 2 পেজের প্রতি কি পরিমাণ টাইম ইনভেস্ট দিছে, আচ্ছা ভালো, তো মাঝে মাঝে বিশ্বাস নাও হইতে পারে, আসলে একটু খুলি তোমার জামা কাপড় না, সরি এইসব ভালো লাগে। ঠিক আছে, প্রথম পত্র নিয়ে বসে আছো না, দ্বিতীয় পত্র সেকেন্ড কই আসছে? আচ্ছা এটা কোন পত্র? সেকেন্ড দেখো কোন চ্যাপ্টার এটা? এটা কি এসে গঠন, ছবি তো দেখছো, এটা পড়ছে অ্যালভিউলাসের গঠন। ওকে, তারপরে এই যে এখানে, আচ্ছা এখানে কিন্তু এই দেখো, এই যে অক্সিজেন পরিবহন, কার্বন ডাইঅক্সাইড পরিবহন, হাইড্রোজেন পরিবহন, যাই হোক এটা তো এই যে কার্বন যোগ করবে, কার্বন ডাইঅক্সাইড হবে, ছবি টবি নাই, মানে বাংলা লেখা তো বুঝছো এটা না। তারপরে এই যে বাইকার্বনেট যুগে, তারপরে প্রত্যেকটা দেবে আলহামদুলিল্লাহ, মানে প্রত্যেকটা মোটামুটি এই যে এটা তো দেখছো প্রত্যেকটা, তারপরে এটা তো আসে, এটা তো নাই, এইটা ওই চাপটা ওইটা বাংলায় দেখবে কি এখানে নেই, চাপ ভালো। এই যে এখানে আবার এসে বসছে, ঠিক আছে। কি দেখছো বলো তো, কি চাইছো? শাসন ব্যক্তির শাসন, ওই বাংলা
এটা কি জানো, এটা হচ্ছে এই যে একটা অশ্লীল ছবি আছে। বিয়ের মতো কাজ। এই দেখো এই দেখো। আচ্ছা, এগুলোর কথাই বলছি। ওগুলো দেয় পরীক্ষায়। এই যে ছবি দিছে, বাট এটা লেখা তো প্রত্যেকটাতেই দেখছে। আর কয়টা দেখা বলো, প্রত্যেকটাতেই তুমি পাবে, মানে প্রতি কয়েকটার মধ্যে কয়েকটার মধ্যে পাবে, ঠিক আছে? তো পাবাই, মানে প্রত্যেকটা এই যে মানে প্রত্যেকটা পেজে পেজে দেখবে। সুতরাং এটার গুরুত্ব অপরিসীম। এটা লিখে দিছি। অমুক বইতে আছে, ভাইও বলছে এটার গুরুত্ব অপরিসীম। আচ্ছা, এবার আমরা ঠিক ওটার মতন একটা গুরুত্বপূর্ণ জিনিস বলবো, সেটা হচ্ছে শ্বসনে শ্বাস সংযোগের ভূমিকা। শ্বাস সংযোগ মানে হিমোগ্লোবিন। কি শ্বাস সংযোগ মানে হিমোগ্লোবিন, ঠিক আছে? আচ্ছা, শ্বসনে শ্বাস সংযোগের ভূমিকা আমরা এই জিনিসটা করবো, ওকে? আর এটা বৈষণ অন্তঃশন ভাই, এই পার্থক্য তুমি এটা দেখলেই বুঝবা বৈষণ কি হয়। এটা বৈষণ বলছে না, একদিন যেটা অন্তঃশন মানে কোষটাকে বুঝে নাও। কোনটার সাথে শক্তি সম্পর্কিত? অন্য কোষে কোষে। বুকে দেখায়, এটা প্রত্যেক কোষে হয়। বুকে। আচ্ছা, অন্ত বুঝাইছি। ঠিক আছে। আচ্ছা, সো এবার আসো আমরা পরে শ্বাস রঞ্জকের ভূমিকা। শ্বাস রঞ্জক মানে হিমোগ্লোবিন। এই জিনিসটা কি বুঝছো তো? এই জিনিসটা আমি কিন্তু কোনো জিনিস বাদ দিতে চাই না, এখন তোমাকে বলে দিচ্ছি কোন জিনিসটা কি। যদি এইটাও প্যারা হয় ভাইকে বলবা, দেখো ঠিক আছে, হইতেও পারে অনেক সময়, মানে আমি তো চাই যে তোমার জায়গা পরিমাণ না বুঝলেও জিজ্ঞেস করো, ঠিক আছে? তো যেগুলো পেন্ডিং এগুলো আবার যেহেতু পড়াচ্ছে না, এগুলো চাইলে যদি কিছু পরিমাণ নাও বুঝো হোয়াটসঅ্যাপে বলবো, বলে দেবো, ঠিক আছে? ওকে, শ্বাস সঞ্চালনের ভূমিকা আমি তোমাকে একটু গ্রস আলোচনা করি, ঠিক আছে? এখানে একটু গ্রস আলোচনা। প্রথমে আসো, হিমোগ্লোবিন আসলে কই থাকে? রক্তে না, বলতে হবে রক্তের মধ্যে, রক্তগুলো থেকে লোহিত রক্তগুলোর ভেতরে হিমোগ্লোবিন। তারপরে বুঝেছিলাম যে হিমোগ্লোবিনে দুটো অংশ হয়, হিম এবং গ্লোবিন। তো গ্লোবিন হচ্ছে মূলত প্রোটিন অংশ, ঠিক আছে? আর হিম হচ্ছে মানে হিমো আসলে অনেক কিছু নিয়ে গঠিত, কিন্তু তার মূল অংশ হচ্ছে আয়রন। বুঝছি? হিম আর গ্লোবিন, গ্লোবিন অংশ হচ্ছে প্রোটিন, ইটস ওকে। আর হিম যে অংশটা আছে তার মেইন অংশটা হচ্ছে আয়রন, ওকে? তো এই হিমোগ্লোবিন আগে দেখেছি 4টা ইউনিট ধারে গঠিত, 4টা ইউনিট। একটু আগে দেখছিলাম 4টা ইউনিট, 4টা জিনিস নিয়ে হিমোগ্লোবিন গঠিত। প্রত্যেকটা ইউনিট এক একটা অক্সিজেন ধরতে পারে। প্রত্যেকটা ইউনিট কি করতে পারে? তো টোটাল একটা হিমোগ্লোবিন 4টা অক্সিজেন ধরতে পারে। বুঝতে পারছি? তাহলে হিমোগ্লোবিন এভাবে অক্সিজেন ধরে, খুব ভালো। তারপর হিমোগ্লোবিনের মাধ্যমে আমরা দেখছি কার্বন ডাইঅক্সাইডও যায়, যেমন কার্বন হিমোগ্লোবিন, অক্সি হিমোগ্লোবিন, কার্বন হিমোগ্লোবিন, এগুলো দেখছি না? তার মানে হিমোগ্লোবিন এই অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডকে পরিবহনে সাহায্য করে কিনা? অনেক লার্জ অ্যামাউন্টই দেবে, তাই না? অনেক বেশি পরিমাণে দেবে। বুঝো না কেন বেশি পরিমাণে? আমি তোমাকে বলছি। আচ্ছা বলো তো, আমরা যে পড়ছিলাম অক্সিজেনের পরিবহন ভৌত এবং রাসায়নিক, ভৌত কিভাবে হয়? পানির মাধ্যমে জাস্ট হয়ে যায়, ভৌত অবস্থায় থাকে, হ্যাঁ, ভেসে চলে, বা ওই আর পরিগাতে লেখে না ভাই। নম্বরে বসে দিও। দেখো নৌকাতে উড়ে চলে, এটা নৌকা পাখি কই আরামি করে। আচ্ছা, আর রাসায়নিক যৌগরূপে কি হয়? সে ওই যে অক্সি হিমোগ্লোবিন, মানে ওই লোহিত রক্তের ভিতর ঢুকে হিমোগ্লোবিনের সাথে মেশে। আচ্ছা বলো তো, ভৌত দ্রবণরূপে কতটুকু? ওতে 100 মিলি রক্তে কত? 0.2 থেকে 0.3। তাহলে বাকিগুলো কেমনে হয়? এই অক্সি হিমোগ্লোবিন রূপে। কিন্তু ওইখানে আবার একটা কথা, চাপ সৃষ্টি করে আবার কি? রক্ত রসে যেটা থাকে ওইটা আবার চাপ সৃষ্টি করে। এটা দেখছিলাম ওই যে 100 মধ্যে 0.3 থেকে ওইটি চাপ সৃষ্টির জন্য যায়। তো বেশি পরিমাণ অক্সিজেন কোন ওয়েতে আসে? যৌগ বল। তাহলে বলো অক্সি হিমোগ্লোবিন বা হিমোগ্লোবিন অক্সিজেন ক্যারিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে না। অক্সিজেনের সবটাই তো প্রায় কে গ্রহণ করে। কারণ দেখো 100 এর মধ্যে মাত্র 0.3 কে গঠন করে, এটা হচ্ছে ভেসে যায়, তাই না? যে তোমার কথা মতো চলছে। আর বাকি কত 99.7% কি হয়ে যায়? হিমোগ্লোবিনের মাধ্যমে যায়, পুরো অক্সিজেন, ঠিক আছে? আবার কার্বন ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড আমরা কি জানি? কার্বন ডাইঅক্সাইড হচ্ছে প্রথম অক্সি হিমোগ্লোবিন হয়, তারপর হচ্ছে লোহিত রক্তের মাধ্যমে, মানে হিমোগ্লোবিন এখানে দুইভাবে ইনভলভ থাকে, ঠিক আছে? হিমোগ্লোবিন কোন স্ট্রিপের মধ্যে? ওই যে কার্বামিনো হিমোগ্লোবিন, 2 নাম্বার কার্বনিক যৌগের যে দুইটা ভার্সন আছে, কার্বনিক প্রোটিন, কার্বনিক হিমোগ্লোবিন। ওই কার্বনিক হিমোগ্লোবিন, তো কার্বন ডাইঅক্সাইড ওখানে হেল্প করে, কার্বন ডাইঅক্সাইড পরিবহনে হিমোগ্লোবিন হেল্প করে। হিমোগ্লোবিন অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড দুটোটা পরিমাণে হেল্প করে। অক্সিজেন পরিমাণে কখন হেল্প করে? অক্সি হিমোগ্লোবিন যোগ করে। কার্বন ডাইঅক্সাইড পরিমাণে কখন? কার্বনিক হিমোগ্লোবিন যোগ করে। কার্বনিক হিমোগ্লোবিন আমরা এখানে কোথায় গেছি বল? 2 নাম্বারটা কার্বনিক যৌগের উপরে যে কার্বনিক হিমোগ্লোবিন, কার্বনিক প্রোটিন, ঠিক আছে? সব মাথা মধ্যে বেশি থাকতে হবে, ঠিক আছে? যখন পড়বা তারপর। আচ্ছা, তাহলে এটা বুঝলাম যে হিমোগ্লোবিনের গুরুত্ব অপরিসীম টু ক্যারি কার্বন ডাইঅক্সাইড এবং হচ্ছে অক্সিজেন।
থ্রু আউট দ্য ব্লাড, মানে ব্লাডের মধ্য দিয়ে যখন সে যাবে তখন হচ্ছে আমার এই জিনিসটা খুবই প্রয়োজন, হিমোগ্লোবিন খুবই প্রয়োজন অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড ক্যারি করার জন্য, ঠিক আছে? এই জিনিসটা আমরা এখানে পড়বো, যা বলছি না তাই তোমাকে মধ্যা জিনিস এখানে পড়বো। তো এর আগে আমি একটা জিনিস বলবো, আচ্ছা এর নাম প্রথম কথা শ্বাস রঞ্জক কেন বলা হয়? এক নম্বর হিমোগ্লোবিন লাল কালার হয়, এই জন্য এর নাম রঞ্জক। শ্বাস কেন? কারণ এই যে অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড ক্যারিতে বা পরিবহনে সে সাহায্য করে, যেগুলো আমার শ্বাসে সাহায্য করে, শ্বসন, অন্তঃশ্বসন এবং বহিঃশ্বসন, এই জন্য হোলসাম ভাবে তাকে কি বলা হয়? শ্বাস রঞ্জক হিমোগ্লোবিন, ঠিক আছে? এমন না যে হিমোগ্লোবিনের বাংলা অর্থ শ্বাস রঞ্জক, ব্যাপারটা এমন না, মানে ওটাকে একটা নাম দেওয়া হচ্ছে শ্বাস রঞ্জক। এবার যেটা বলতেছি, ধরো আমরা একটা জিনিস চিনি, এটা হচ্ছে ধরো কার্বন মনোক্সাইড অথবা সায়ানাইড, সায়ানাইড বীজ ধরতে পারো অথবা কার্বন মনোক্সাইড ধরতে পারো। প্রথম কথা তুমি, অথবা নাইট্রিক অক্সাইড, যেটাই হোক, কার্বন মনোক্সাইড, নাইট্রিক অক্সাইড বা সায়ানাইড। বিশেষ করে যদি আমি সায়ানাইডের কথা বলি, এটা জাস্ট পরে বলতেছি, সায়ানাইড যদি তুমি অল্প একটু খাও, জাস্ট খেয়ে তুমি টেস্ট, মানে তুমি ওটা টেস্ট বুঝার আগেই তুমি জানতে পারবে, ঠিক আছে? মানে একবারে কথা নেই, কিন্তু কি রে নেবো আসলাম আর জানাবে তো কথাই নাই, ফুটকে দিয়ে কি রে কি ঢুকতেছে তোমাকে গুদায় থাকবা যে জাস্ট একটু আনন্দ করতেছে আমাদের কয়েছে বলে, ঠিক আছে? কথার কথা তুমি তো জানি নিয়ে যাচ্ছে এই অবস্থা। কার্বন মনোক্সাইড অলমোস্ট সেম, জাস্ট একটু টাইমটা বেশি লাগতে পারে, ঠিক আছে? তো আশেপাশে কার্বন মনোক্সাইড আছে, মানে কার্বন মনোক্সাইড নীরব ঘাতক, ছোটবেলায় পড়ছে, ছোটবেলায় তো এখন পড়াইতেছিলাম, বুঝছো? পড়াইছিলাম বলতে কি, মানে আমি তো কখন 9-10 পড়াই নাই, তো হচ্ছে ইন্টারমিডিয়েটে একটা বাচ্চাকে পড়াইতাম, মানে তোমাদের ইয়েতেই পড়াইতাম আর কি, ওকে অ্যাডমিশনে পড়াইতাম আর কি, ঠিক আছে? তো ওর ছোট ভাই তখন আমার ক্লাস 10-এ পড়ছে, তো আন্টি আমাকে বলছিল ওর পরীক্ষার আগে 1 মাস ওকে দেখাবে। তো আন্টিকে বলছে যে, এক নম্বর আন্টি হচ্ছে আমি বই সম্পর্কে কোনো ধারণাই আমার নাই, আর 9-10 ভাই আমি আমার ধারণাই নেই, ঠিক আছে? ওদের পর দেখো তোমার কাছে মনে হতে পারে ভাই ইন্টার পারেন তাহলে 9-10 পারবে, পারবো এক কথা আর বোঝানো আর এক কথা। তোমার কি মনে করো, ধরো আমি অনার্সে একজন টিচার এনে তোমারে যদি আমি ইন্টার পারবো, উনি ভালো মতো বুঝে উনি পারবে, কিন্তু কনভে করার ব্যাপারটা তো উনি পারবে না, আবার নাও পারতে পারে, যেহেতু অনেক বছর হয়ে গেছে। 9-10-এ পরে পারবো, যেহেতু ইন্টারের সাথে করি রেখে তারা কোনো দেখলেই পারবো। বাট একটা জিনিস তোমাদের, যেমন আমার কাছে সব ম্যাপ হয়ে আছে যে এটার প্রশ্ন এখান থেকে এইভাবে এইভাবে একদম ক্রস, শুধু একটা জিনিস বুঝাইলেই তো এই জায়গাটা হয়ে যায়। আমাকে বুঝিয়ে দেয় সেখানে প্রশ্নের প্যাটার্ন কি, আমাকে বুঝিয়ে দেয় এটা তোমাদের অ্যাসপেক্টে কি, ব্যাপারটা কি, সব। তো সেই জায়গাটাকে আমি 9-10 আসলে পড়াইতে পারবো না, আমার মনে হয় না, ঠিক আছে? যদি প্র্যাকটিস হতো তাহলে আমি বলছি না তাও দেখাও পাবে এরকম কিছু, বা এরকম একটু দেখাও আর কি, ঠিক আছে? তো বলছি ঠিক আছে আমি 5-10 দিন আমি দেখাই দিব। তো ওই ওকে পড়াতাম, ওকে বলতো ওরা 7-8 জন ছিল আর কি। তো ওর ছোট বোনটা ওইটাই হচ্ছে, ছোট ভাইটা ওইটাই হচ্ছে ক্লাস 10-এ পড়ে। তো একদিন হচ্ছে কি বলে জিজ্ঞেস করছি, তো এরকম ওকে জিজ্ঞেস করছে যে এটা ছোটবেলায় পড়ো নাই? তো ওই তো ভাই আমি তো এখনই ছোটবেলায়, কি বলেন এটা? কি রে ভাই এটা কি? ও এমনই ছোটবেলায়, ঠিক আছে? ওই ছেলের কাহিনী হচ্ছে ওই ছেলে ইন্টার ফার্স্ট ইয়ারে প্রেম করছে, সেকেন্ড ইয়ারে ছেড়ে গেছে এবং সেকেন্ড ইয়ারে সে ইন্টারভিউ পরীক্ষা দিতে পারে না, 56, ঠিক আছে? আর দিতে পারে ছেঁকা, ঠিক আছে? এবং বিবিসি আরেকটা কাহিনী আছে, একদম বলবো খুবই ব্রিলিয়েন্ট একটা ছেলের কাহিনী হচ্ছে, এরকম প্রেম টেম করে ছায়া খেয়েছে। আচ্ছা দেখো ওটা পরে বলবো, বড় কাহিনীতে আমার বাড়িতে এসে ওই যে ওটাই বললাম যে তোমাদের ছোট কথা শুনে ওর কথা মনে পড়ে। আচ্ছা কি পড়ে গেছিলাম আমি? হিমোগ্লোবিন দেয়, ও হিমোগ্লোবিনের কাহিনী, আচ্ছা মনে পড়ছে, বিষ নিয়ে সায়ানাইড। তো এবার ধরো কার্বন মনোক্সাইডের কথা বলি, কার্বন মনোক্সাইড তুমি নিলেও তুমি দেখা যাবে যে কিছুক্ষণ পরে হচ্ছে তুমি ওই যে বললাম নতুন নাইট্রিক অক্সাইড, ঠিক আছে? মানে এগুলো এমন আর কি অনেকটা অবস্থা। এখন কি হয়, সায়ানাইডের কথা বাদ দিল, ওটা বিষ জাতীয় জিনিস, কিন্তু কার্বন মনোক্সাইডের ক্ষেত্রে কি হয়? কার্বন মনোক্সাইডকে বলা হয় নীরব ঘাতক, এটা ছোটবেলায় ডেফিনেটলি পড়ে, হ্যাঁ? নীরব ঘাতক, নীরব ঘাতক কেন বলা হয়? তুমি এটা ইনটেক করলে তুমি কখনো ফিলই করবে না তুমি অন্য কিছু ইনটেক করছো, মরে যাবো তুমি ফিল করবে। ও আচ্ছা এটার কারণে মরে গেছি পরকালে, শিট ম্যান মরে গেলাম, ঠিক আছে? মানে তুমি ওই জিনিসটা বুঝবা না, এটাকে বলে নীরব ঘাতক। মানে তুমি যে ইনটেক করে ফেলছো, কারণ না কোনো গন্ধ আছে, স্বাদ আছে, কোনো কিছু না, কোনো প্রোগ্রাম এই যে এরকমই ইনটেক হবে, কিন্তু এর মধ্যে কার্বন মনোক্সাইড থেকে তুমি নিলে মারা যাবে। ওই যে তুমি একমাত্র মারা যাওয়ার পরই তখন নিজের মাছটা যদি পড়তাম বাচ্চা যেতাম। আচ্ছা যাই হোক,
ওসব পেদানি শুরু হইতো যে একাম কইরা বেড়াও পৃথিবীতে। তোমাদের আর জান্নাত, তোমাদের কি ইনক্লুডিং মিও, যাই হোক। আচ্ছা দেখো, এখন এই কার্বন মনোক্সাইড হইলে কি হয়, কেন ওকে নীরব ঘাতক বলা হয়, ঠিক আছে, এটা আমরা বোঝার চেষ্টা করি। দেখো হিমোগ্লোবিনের কাজ হচ্ছে ও অক্সিজেন ক্যারি করে, যেমন এই যে আমরা যদি একটা গ্রস, যে ওদের গ্রস কাজটা কি, আবার ওদের গ্রস হচ্ছে এই যে আমরা দেখতেছি এই যে কার্বন ক্যারি করে যাচ্ছে, এই যে অক্সিজেন ক্যারি করে, এর মধ্যে অক্সিজেন ক্যারি করতে 99.7% তো অবদানকারী হিমোগ্লোবিনের। আবার এইটার মধ্যে ধর 25% অবদান হচ্ছে হিমোগ্লোবিনের, এখান থেকে নিয়ে যাও, এখান থেকে নিয়ে যাও, হিমোগ্লোবিন ধরে 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 নিয়ে যাচ্ছে। আমি কি বুঝতে পারছি ওটা অক্সি হিমোগ্লোবিন, কার্বন হিমোগ্লোবিন যোগ হবে, তাই না? এই বুঝো নাই তো, কি বুঝে নাই বলো তো? এই যে অন্য ধানটা ফিরে আসে, এই যে অক্সিজেন পরিমিত হচ্ছে, আমরা কি বলছিলাম 99.97% এইভাবে পরিমিত হয়। আবার এই যে কার্বন ডাইঅক্সাইড যাচ্ছে, সেও কি কার্বনিক হিমোগ্লোবিন রূপেই যাচ্ছে। অনেক অন্য উপায় আছে, কিন্তু এর মধ্যে তো একটা উপায় আছে কার্বনিক হিমোগ্লোবিন, আর অক্সিজেন তো অক্সিজেন রূপেই আসতেছে। তার মানে হিমোগ্লোবিন এখানে অক্সিজেন, এই যে এখান থেকে অক্সিজেন ধরে ধরে ধরে, এই যে ধরো এটা হচ্ছে অক্সিজেন, আমি হচ্ছে হিমোগ্লোবিন, এই যে অক্সিজেন ধরে 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 এনে কোষে নিয়ে যায়, আবার কোষে কার্বন ডাইঅক্সাইড ওটা ধরে 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 এনে এখানে নিয়ে আসে, ঠিক আছে? বলো কার্বন ডাইঅক্সাইডের এই যে হিমোগ্লোবিন ক্ষেত্রে কার্বন ডাইঅক্সাইড ক্যারি করার ক্ষেত্রে এটা কোথায় দেখছো, পড়ছো কোথায়? কার্বামিনো যৌগ রূপে, কারণ যৌগের ওই যে কার্বনিক হিমোগ্লোবিন। আর অক্সিজেনটা বলে দিচ্ছি অক্সিজেন হিমোগ্লোবিন যৌগ, মানে রাসায়নিক যৌগ রূপে যে অক্সিজেন করে দিই, কতবার আজকে রিপিট করছে। আচ্ছা কার্বন মনোক্সাইডে কি, কার্বন মনোক্সাইড যখন দেহের ভিতরে ঢুকে যায়, কিসের মাধ্যমে ঢুকে, তখন সে হিমোগ্লোবিনের সাথে যায় বাইন্ড করে। আচ্ছা এখানে একটা ভালো, এখানে যে হিমোগ্লোবিন আসছে ও কিন্তু অক্সিজেন নিতেছে, একটু পরে সে অক্সিজেনকে রেখে আবার কার্বন অক্সিজেন নিতে পারবে, আবার কার্বন অক্সিজেন ছেড়ে অক্সিজেন নিতে পারবে। তার মানে এগুলো রিভার্সিবল ব্যাপার না, অক্সিজেন বা কার্বন অক্সাইড অক্সিজেনকে ধরে এবং অক্সিজেনকে ছেড়ে দিতে পারে, আবার সেই কার্বন অক্সাইড ধরবে, তারপর যার মধ্যে কার্বন অক্সাইড ছেড়ে আবার অক্সিজেন নিয়ে এইভাবে চলে আসবে, একই হিমোগ্লোবিন দুইটা কাজ করে। ঠিক আছে। আমি কি বলছি, তো হিমোগ্লোবিন কি করে, মানে এমন না যে ধরে রাখলে রিভার্সিবল ব্যাপারটা, মানে ছেড়ে দিবে, ধরবে ধরবে। বাট কার্বন মনোক্সাইড যদি হিমোগ্লোবিনের সাথে একবার বাইন্ড করে ফেলে, এটা ইররিভার্সিবল, এটা জীবনও আর কি করবে না, ছাড়বে না হিমোগ্লোবিন। আচ্ছা ধরো যে হিমোগ্লোবিনটা অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডকে ছাড়া এবং নেওয়ার কাজে ব্যস্ত ছিল, সে যদি কার্বন মনোক্সাইড দ্বারা আক্রান্ত হয়ে যায়, একবার ফিক্সড হয়ে যাবে না, তার বাউন্ড হয়ে যাবে না, সেই কার অক্সিজেন আর কার্বন ডাইঅক্সাইড ক্যারি করতে পারবে, পারবে না, তখনই মানুষ মারা যাবে, ঠিক আছে? তুমি টের পাওয়ার আগেই মারা যাবে। এই জন্য এই যে তুমি নিঃশ্বাস তখনও বুঝবা না, মানে তোমার কোনো সিমটম ছাড়াই তুমি হঠাৎ শ্বাসকষ্ট হয়ে মারা যাবে। শ্বাসকষ্ট কেন? ওই যে অক্সিজেন যাচ্ছে। হ্যাঁ তোমার কাছে মনে হবে যে শ্বাসকষ্ট, মানে তুমি দেখবে অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড নিয়ে ত্যাগ করতে পারছো না, ফুসফুস কাজ করতে, কারণ ওর মধ্যে অক্সিজেন আসছে না, কার্বন ডাইঅক্সাইড যাচ্ছে না। এই টাইমটা মানে এই ভালো মতো মিশিয়ে টাইমটা হইতেই যত্ন লাগে অর্থনীতি, মানে তোমার বাঁচার সময় মারা যাবে। তুমি যদি ইনটেক ইয়ে করে যাই, ইনহেল করাও বা অনেক কিছু করো, তাহলে তুমি একটা চেষ্টা সবার আছে। কিন্তু সমস্যাটা মানুষ বুঝেই না যে এটা কারণ হচ্ছে, বুঝবে কেন? যখন সিমটম দেখা শুরু তখন মানে মৃত্যুর ইয়ে হয়ে যায়, আসলে একটা কঠিন ব্যাপার। ওই যে তাহলে ইনহেলার না, তাহলে ওইটারে মানে একটু স্মুথ করে দেওয়া এরকম টাইপ। ইনহেলার যদি সে সামহাও বুঝতে পারে যে এখানে কার্বন ডাইঅক্সাইড ছিল, আমরা ওই যে এমনি অনেকে নেয় না, সেটা তো শ্বাসকষ্ট, ওই শ্বাসকষ্টটা আলাদা। আলাদা। হ্যাঁ ওইটা লাংসের সমস্যার কারণে, ওইটারও একটা কারণ আছে। ইনহেলার নিয়ে ওই জিনিসটা করে, ওই যে হিমোগ্লোবিন ধরো কিছু কাজ করে, কিছু কাজ করে, তখন ইনহেলার ওই কাজটা করে আর কি, ঠিক আছে? ওইটা করে। আচ্ছা তো মানে কিন্তু সেই ক্ষেত্রে দেখবা ওইখানে যাদের সমস্যা, ওইখানে হিমোগ্লোবিনটা ফ্রি, ওটা এমন নাই। কিন্তু এই ক্ষেত্রে নিলেও হিমোগ্লোবিনটা তো বাউন্ড, এটা হচ্ছে ঝামেলা হয়ে গেছে, বুঝছো? এনে ইনহেল নিয়েও তেমন একটা কাজ হয় না, বাট প্রক্রিয়া আছে। কিন্তু সে যদি বুঝতে পারে, ধরো আমি এক জায়গায় গেছি, আমি হঠাৎ বুঝে পেলাম যে এই জায়গায় লেখা আছে কার্বন ডাইঅক্সাইড ক্রস চিহ্ন দেওয়া, অনেক কিছু কার্বন ডাইঅক্সাইড থাকতে পারে, তাই বুঝে গেছি, হাতে সামান্য একটু মাথায় ভন ভন করতে পারে, মানে ইয়ে রাখে, সিমটমের হতে পারে, এছাড়া বুঝার কোনো উপায় নেই। তো তো সে এই জন্যই আর কি, যে এটা হইলে যখন সে বুঝবে তার মানে সে মারা যাচ্ছে, বুঝছো? যখন সে বুঝবে আসলে সে মারা যাচ্ছে, আসলে কিছু করা না, ঠিক আছে? তো যেমন এরকম এই আর কি। আচ্ছা তাহলে এই জিনিসটা হচ্ছে, তাহলে হিমোগ্লোবিনের কাজ হচ্ছে অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড ক্যারি করা। কার্বন মনোক্সাইডকে নির্গত কেন বলা হয়? সে ঢুকে যদি হিমোগ্লোবিনের সাথে বাইন্ড করে ফেলে তখন হিমোগ্লোবিন, আচ্ছা এই তথ্যগুলো এই তথ্যগুলো হচ্ছে কমনলি তো, এটা আমাদের জানার জন্য, বাট এটা বইও আছে, আলিম স্যারের বই, এবং পরীক্ষাও মাঝে মাঝে আসে, এই বই নাই হয়তো, জানে না। তো এই জন্য তাকে নীরব ঘাতক বলে, এবং হিমোগ্লোবিন সাথে কার্বন মনোক্সাইড বাইন্ড করে ফেলে, ইররিভার্সিবল বাইন্ড, মানে এ আর একবার বাইন্ড করলে ছাড়বে, এর ফলে যেহেতু ছাড়ে না, তাই সে আর নতুন করে ওই জিনিসটা অকুপাইড হয়ে যায়, নতুন করে কার্বন ডাইঅক্সাইড অক্সিজেন ক্যারি করতে পারে, এক্সচেঞ্জ করতে পারে, তাহলে পটাশ করে মারা যায়। আচ্ছা বলো তো
কে বলতে পারবে এখানে যে কার্বন ডাইঅক্সাইড ক্যারি হচ্ছে কয় ভাবে ক্যারি হচ্ছে? তিন ভাবে। বলো কি একভাবে কি ভৌত কার্বনের জন্য তিন বাইকার্বন, ঠিক আছে? ঠান্ডায় ফিরে আসে। আচ্ছা এবার আসলে আমরা হিমোগ্লোবিনের ক্যাচারটা শেষ করে দেবো, এটাই আমাদের লাস্ট করা, যেটা পরে চলবে, ঠিক আছে? আচ্ছা হিমোগ্লোবিন হচ্ছে মেরুদণ্ডী প্রাণীর রক্তের লোহিত কণিকা এবং অনেক অমেরুদণ্ডী প্রাণীর প্লাজমায়, কিছু অমেরুদণ্ডী প্রাণী আছে না মেরুদণ্ড নাই, তাদের প্লাজমাতে হিমোগ্লোবিন পাওয়া যায়, ঠিক আছে? মানে রক্ত বর্ষণ লোহিত রকমিকা ছাড়ে। আচ্ছা বিশেষ লাল বর্ণের প্রোটিন ধর্মী অক্সিজেন বাহী শ্বাসতন্ত্র, ঠিক আছে? প্রোটিন। আচ্ছা কেন কে অক্সিজেন বাহী বললো? কারণ মূলত তার মধ্যে অক্সিজেন বেশি নেই, আমাদের টোটাল অক্সিজেন কত 99 বেশিরভাগই অক্সিজেন বাহী করছে। লোহিত রক্তের প্রধান প্রোটিন হচ্ছে হিমোগ্লোবিন, লোহিত রক্তকণিকার প্রধান প্রোটিন হচ্ছে হিমোগ্লোবিন, মানে লোহিত রক্তকণিকার ভিতরে ওই জিনিসটা ওটাকে হিমোগ্লোবিন বলছে। হিমোগ্লোবিন এর বর্ণের জন্য লোহিত কণিকা লাল দেখায় এবং লোহিত কণিকার সংখ্যাধিক্যের কারণ লাল দেখায়। আচ্ছা রক্ত কেন লাল দেখায়? প্রথম কথা হচ্ছে লোহিত রক্তকণিকা থাকে, লোহিত রক্তকণিকা কেন থাকে? লোহিত রক্তকণিকার ভিতরে হিমোগ্লোবিন থাকে ভিতরে লোহিত রক্তকণিকা লাল দেখায়, লোহিত রক্তকণিকা রক্ত অনেক বেশি পরিমাণে থাকে ভিতরে রক্ত লাল দেখায়। আচ্ছা হিমোগ্লোবিন শ্বসন গ্যাস অক্সিজেন পরিবহনের প্রধান ভূমিকা পালন করে, কিছু পরিমাণ কার্বন ডাইঅক্সাইড গ্যাসও পরিবহন করে, যেটা আমরা দেখছি, তাই না? কার্বনিক হিমোগ্লোবিন, কার্বনিক হিমোগ্লোবিন এই যে কার্বনিক হিমোগ্লোবিন এইটা। আর এটা কি হিমোগ্লোবিনের ভেতরে? এই বেটা আরসিবি এটা আর গোয়ান চ্যাপ্টার আইপিএল এ গেছে না ভাই, আরসিবি আরবি এখন যদি বলি না এখানে কেন কৌলিকে তুমি ইয়ে করো, এটা তো আবার করবো না কেন ভাই? মানে আমি দেখো যতই হ্যাঁ ঠিক আছে, মানে আমি আসলে ওই যেমন হচ্ছে ইন্ডিয়ান দলটাকে আমি সাপোর্ট করি, আগে খুব ভালো লাগতো, বাট ইন্ডিয়ানরা যখন হচ্ছে ইয়ে করা শুরু করছে, ধরো ওই যে আইসিসি ধরনটা নিয়োগ করা শুরু করছে, এটা বুঝে বাংলাদেশের কাপচার ইয়ে গেছে, তো এরপর দেখবে। বাট আমি কখনো ভালো খেলোয়াড়টা তো বলতে পারি না যে কাজটা করে বিরাট কোহলি, এটা আমার খারাপ বলার কোনো ওয়ে আছে? তাই খারাপ বল রোহিত শর্মা, বিরাট কোহলি অথবা ইন্ডিয়ান যে ভালো ভালো প্লেয়ার, এদেরকে আমি কোন দুঃখে খারাপ বলবো? এরা যতই আমি ক্রিকেটকে ওদের মতো দেখতে দেখ, তাই না? এত মানুষ হিসাবে কেমন চিল্লা চিল্লি করো বলে এত দেখে লাভ আছে, সেই ক্রিকেটটা না তো ক্রিকেটের মতো দেখে, ঠিক আছে? ভাই মানুষ হিসেবে আমাদের চেয়ে ভালো আছে, আমরা ভাবি আমরা মনে হয় যা হয়ে গেছি, ঠিক আছে? মানে কি একটা এত মানুষকে জাজ করা উচিত না আসলে। আচ্ছা কারণ চারটি একক নিয়ে গঠিত হিমোগ্লোবিন একটি গোল হলো, এই বলছিলাম চারটি একক চারটি ইউনিট, এই যে চারটি একক নিয়ে কিন্তু চারটি একক আলটিমেটলি গোল হয়ে গেছে, ঠিক আছে? আচ্ছা এখন হলো সাইডটা একক নিয়ে কেন? আচ্ছা ধরো তোমার কথা, আচ্ছা এরকম একটা জিনিস, হ্যাঁ তারপর এরকম একটা জিনিস, এরকম একটা জিনিস, বলো কি গোল হয়ে গেছে না? এই যে আলটিমেটলি গোল হবে, আবার একটা গোলকে তুমি চারটা ভাগে ভাগ করতে দেখো, ওই যে চারটা ভাগ, ওকে এইরকম মিলে একটা গোল হলো না? আমি বলে চারটা কিন্তু গোল হলো ভাই, কি সায়েন্স, রকেট সায়েন্স চলতেছে। আচ্ছা প্রতিটি একক পলিপেপটাইড প্রোটিন, আচ্ছা এই যে গ্লোবিন দিয়ে গঠিত এবং লৌহ গঠিত হিম নিয়ে গঠিত, লৌহ মানে তো আয়রন, লৌহ মানে তো আয়রন, এই যে আয়রন গঠিত হিম নিয়ে গঠিত, তো হিমোগ্লোবিন কি নিয়ে? গ্লোবিন, প্রোটিন জাতীয় গ্লোবিন নিয়ে গঠিত আর আয়রন জাতীয় হিম নিয়ে গঠিত। রক্তে ভালো মতো হতে হয় হিম এবং গ্লোবিনের অনুপাত 1:25, কি মানে প্রতি চারটা গ্লোবিনের জন্য একটা করে আয়রন থাকে, এই যে এখানে মূলত আয়রনটা থাকে, এই যেভাবে আয়রনটা থাকে, বুঝছি? ওকে এইটাই বুঝে আর কি, বা মানে টোটাল যত 1:25, ঠিক আছে? আচ্ছা অনুপাত থাকে। হিমের 33% হচ্ছে লৌহ। আচ্ছা আমি কি বলছি, হিমের প্রধান জিনিস হচ্ছে আয়রন, বলছিলাম না মনে আছে? এই যে এখানেই তো পড়েছে, এই যে এই যে এই যে হিমের প্রধান অংশ হচ্ছে আয়রন। রক্তে হিম আর গ্লোবিন, হিম যদি একটা থাকে গ্লোবিন থাকবে 25। এবার হিমের মধ্যে আলোচনা, এই যে একটু আগে 1:25 এর এটা আলোচনা করছি, হিমোগ্লোবিন যে হিমোগ্লোবিন মধ্যে হিমোগ্লোবিন, ঠিক আছে? অথবা আমি পুরো রক্তের মধ্যে হিমোগ্লোবিন যেটা ওটা বলছি। তারপর একটা বিষয়, এই পুরো হিমকে যদি আমি ধরি একটা জিনিস, তার মধ্যে 33% থাকবে আয়রন। হিমের প্রধান অংশ হচ্ছে আয়রন, আমি আগেই বলছি হিম পুরোটাই আয়রন, হিমের প্রধান অংশ হচ্ছে, ঠিক আছে? এটা 33%, হিমের 30%,
এবার তাহলে বলো এখানে কয়টা তথ্য, মোট 2টা তথ্য এবার জানছি কি পুরো রক্তে হিম আর গ্লোবিনে হিমোগ্লোবিন আছে, এই হিমোগ্লোবিন হচ্ছে 1:25। এবার হিমের মধ্যে আয়রনের উপর হচ্ছে হিমের তুলনায় 33%। ঠিক আছে, এবার আরেকটা তথ্য, পুরো দেহে যদি আমি সমস্ত ক্যালকুলেশন করি হিম কতটুকু, সরি লোহা কতটুকু, লোহা এই লোহা পাবো আমি 4 থেকে 5টা, কত পাবো আয়রন, এই লোহা পাবো 4 থেকে 5টা, হিমোগ্লোবিনের লোহাটা পাবো 4 থেকে 5টা। ঠিক আছে, এবার অক্সিজেনের পরিমাণে কি ভূমিকা রাখে, কার্বন ডাইঅক্সাইড ভূমিকা, এটা আমি পড়াবো না। কেন পড়াবো না, কারণ এটা আমি মুখে বলে দিচ্ছি এবং এটা আমরা অলরেডি পড়ছি। এখানে অক্সিজেন পরিমাণ এই যে এই জায়গায় ভূমিকা রাখে, কার্বন ডাইঅক্সাইড পরিমাণ এইটাই। এইখানে আমি কি পড়াবো না পড়বো এটা তুমি লিখবা এবং এটা পরীক্ষা কিন্তু 100% নাই পড়াবো না। কেন কি পড়াবো, এটা তোমরা পারবে, তো ভালো মতো পড়বা। ঠিক আছে, আজকে পর আমাদের নেক্সট ক্লাসে আমরা টান দিতে শেষ ঠিক অস্ট্রেলিয়া শেষ হবে কালকে ডাবল লেকচার আমার শেষ হতে পারে, কিন্তু কালকে ডাবলের টাইম হবে কিনা ওই কালকে তো ছুটি বলছিল। হ্যাঁ হ্যাঁ এটা ছুটি, এটা আমি ছুটি। শেষ করতে পারবো শুক্রবারে না বলবো সেটা 8 আছে 8 বলে ইয়া স্প্রিং তারপর কি হবে শুক্রবারে 8টা লেকচার। হ্যাঁ শুক্রবারে সকালে আচ্ছা একটা কাজ হতে পারে, ধরো কালকে আমরা করতে পারি, তাসির করলো ভিডিও তুমি করতে পারবা, তুমি যদি করতে পারো তাহলে হচ্ছে ধরো পরবর্তীতে ও দেখতে পারলো যদি তোমার ইমার্জেন্সি হয় সেক্ষেত্রে। বাট প্রধানত অফিসিয়ালি হচ্ছে না, কারণ যেহেতু এটা আমরা আগে থেকেই প্রিন্ট করে বা আগে থেকেই বলা হয়েছে এখানে আমাদের ফোনে এবং বৃহস্পতিবার এটা আমাকে আগে এবং আমরা এটা আগেই মিটমাট করে রাখছি, আমরা বৃহস্পতিবার ছিল না। ওকে, সো আমার খেয়াল ছিল না, মাত্র বলো থ্যাংক ইউ, মানে ভুলে যেতাম আসলে। সো বৃহস্পতিবারে বাদ তুমি একটা কাজ করতে পারো, সেটা হচ্ছে শুক্রবার তো আমাদের এমনিতেই 4টা লেকচার, শুক্রবারে কোনো একটা সেশনে তুমি